অন্তস্থ আয়াকার আর দন্তেস্ব তো, হ্যাঁ মানে তার সেটা আয়াসের মানে হচ্ছে পরিশ্রম। তো শব্দটা তাহলে আরেকবার একটু কমপ্লিট করুন, যেটা বললেন এখানে 23 নম্বরটা। আচ্ছা, আকার, হুম। অন্তস্তয় আকার, দন্তেস্ব। না না, পুরো গোটা পুরোটা, বাক্যটা আচ্ছা আচ্ছা বাক্যটা। আচ্ছা। আয়াস মানে পরিশ্রম বা কষ্ট। না, একটু একটু লিখে নি আগে। দন্তেস্ব হলে কিন্তু সম্পূর্ণ মানে আলাদা, হ্যাঁ হ্যাঁ। তালবস্য হলে মানে আলাদা। তালবস্য আয়াস মানে ওটা আরবি, আবার ওটা হচ্ছে আরবি, আর দন্তেস্ব হলে সেটা সংস্কৃত বা মূলী। ওটা আরবি, এবং দেখো যে ওইটা না মুসলমানরা ওই হ্যাঁ হ্যাঁ নাম হ্যাঁ রাখে, ওদের হ্যাঁ, নাম আয়াস রাখে। ওটার মানে হচ্ছে খুব সমৃদ্ধশালী জীবন। হ্যাঁ। আয়াস মানে হচ্ছে সেটা তাই, আর দন্তেস্ব হয়ে গেলে সেটা হবে পরিশ্রম, কষ্ট, ত্যাগ, আচ্ছা, মানে সমার্থক কাজ, কাছাকাছি শব্দ, তো এই মানে জন্য সমার্থক তো নয়, কাছাকাছি। ত্যাগ, পরিশ্রম, পরিশ্রম, কষ্ট, মানে হরে ধরে এই ধরনের এই ধাঁচার ব্যাপার। আপনি এবার গোটা সেন্টেন্সটা পড়ুন, তাহলে দেখুন ব্যাপারটা দাঁড়ায় কিনা। আচ্ছা আয়স, আচ্ছা আচ্ছা। অল্প বুদ্ধি ব্যক্তিগণের আরাধনালব্ধ, অল্প বুদ্ধি ব্যক্তিগণের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। হ্যাঁ, ইন্দ্রিয়াদি, ইন্দ্র ইন্দ্র ইন্দ্রাদি, ইন্দ্রিয়াদি, ইন্দ্রিয়াদি না, ইন্দ্র আদি। ইন্দ্র আদি, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, ইন্দ্র, মানে আলাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। ভগবান, হ্যাঁ। ইন্দ্র আদি দেবতার উপাসকগণ স্ব স্ব দেবতাকে প্রাপ্ত হন। বেশ। আর আয়াস সমান হইলেও, এক্ষেত্রে ত্যাগ, ও আয়াস, হ্যাঁ এটা ত্যাগ, এই ক্ষেত্রে ত্যাগ, এইবার ঠিক হয়েছে। এই ক্ষেত্রে ত্যাগ। ত্যাগ, হুম হুম। এই আয়াস মানে ত্যাগ, হ্যাঁ। দেখ না, এত কঠিন কঠিন না, এই দেখ না, এত বার করেছি। মা ন দন্তস্ব হস্যি আর ক মানসিক জ্ঞান। দন্তস্বই ক হ্যাঁ, মানসিক, বর্গীন জয় নয় আকার গান দ্বারা, যা যেটা মোটেই আপনি বুঝতে ধরতে পারবেন না, মানে জ্ঞান দ্বারা, মানসিক জ্ঞান দ্বারা যেটা বোঝা যায় না, বোঝা যায় না, মানে যেটা আপনি কিছুতেই ধরতে পারবেন না। বোঝা যায় না। অধক্ষজ তো, যুক্তক্ষ বর্গীর জ। হ্যাঁ হ্যাঁ, অদক্ষ। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস তাহলে অদক্ষ, এটা 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 আচ্ছা, এইটা ডিকশনারিতে বার করতে পারিনি। সাধারণ ইন্দ্রিয় ও মানসিক জ্ঞান দ্বারা বোঝা যায় না। সাধারণ আমার দিলা না। খাবে? হ। কাকু ওইখানে রেখে চলে আসছে চাটা। আচ্ছা, বোঝা যায় না। আর একটা, বাপরে বাপ, গীতা মানে ভয়ঙ্কর কঠিন সত্যি। শ্রীমদ্ ভাগবত গীতা সাধারণ মানুষ বুঝবে কেমন করে? বুঝতে পারবেই না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা ফিলোজফি পড়েছে না, তারা বুঝবে, তারা একটু বুঝবে, তারা বুঝবে। ঠিক আছে। মানে রাম দরবার পুজোর জন্য এক্সট্রা হচ্ছে একটা ঘট, হ্যাঁ একটা ঘট, মানে যেটা আর কি নৈবেদ্য, একটা বস্ত্র, একটা ঘট, একটা সসিস ডাব, একটা ডাব, ঘট, গামছা, একটা ধুতি, সেটা রঙিন ধুতি, নৈবেদ্য। আর কিছু? আর কিছু আর ফল বলতে তোমার আর যখন দিকে হ্যাঁ সে তো বুঝলাম, ঠিক আছে। আর তো কোনো এক্সট্রা কিছু লাগছে না, কারণ 3 দিন। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। আমরা শিলিগুড়ি শহরে গ্যাসের টেনশনটা বাদ দিয়ে ভালোই আছি। তাও গ্যাসের টেনশন আমার অন্তত নেই, কারণ ইন্ডাকশানটা আছে যেহেতু। কিন্তু বাবা খুব চিন্তা করছেন, আমার শ্বশুরমশাই, এবং তিনি এখন নিদান দিয়ে দিয়েছেন একই আইটেম ওপরে নিচে আলাদা করে রান্না হবে না। অর্থাৎ এখন থেকে আমাদের ভাতটা আসবে হচ্ছে নিচের থেকে, আর ওপরে যা রান্না হবে সেটা নিচে ওপরে মিলিয়ে হবে। আমাদের যেমন আজকে রান্না হচ্ছে ডিমের কারি, ব্রকলির তরকারি। আলপনাদি বলেছে যে আলপনাদি ডাল করে দেবে, আর কি যেন একটা করে দেবে বললো। যা করছি সব একবারের জন্যই করছি, ওপর নিচ মিলিয়ে। তো ব্রকলির তরকারি আমি নিচে পাঠিয়ে দেবো, আর ডিমের কারিটাও একসাথে হয়ে যাচ্ছে। ওখান দিয়ে আরেকটা যেন কিসের তরকারির কথা বললো, ভুলে গেলাম। ডাটা। সব করেই হবে, আর দুবেলার রান্না একবারই হবে। আগে আমাদের নিচেতে ভাতটা, তারপরে একটু ডাল সেদ্ধটা রাত্রেবেলায় আলমারি করতো, কিন্তু এবারে তার সেটা হচ্ছে না। এবারে সমস্ত রান্নাবান্না একবারই হবে, আমরা যখন খাবো তখন মাইক্রোওভেনে গরম করে নেব। গ্যাস জ্বালিয়ে আর গরম করানোর যে ব্যাপারটা, সেটা আর খুব একটা হচ্ছে না। হ্যাঁ একটু ওপর নিচও হয়তো হবে, কিন্তু ঠিক আছে, কটা দিন একটু সামলিয়ে নেওয়া যেতেই পারে। আর
আমার যেটা রান্না সেটা তো আমাকে করতেই হবে, ডিম ভাজা বলুন বা ডিম সেদ্ধ বলুন। তা ডিম সেদ্ধটা তো আজকে হবে না, মানে আমি কথার কথা বলছি, কারণ ডিমের কারি যেহেতু হয়েছে, আমি কারিটা খাবো না কিন্তু ডিমটা খেয়ে নেবো ওখান থেকে। মিল্ক করতে গেলে তো আমার লাগবে না, গ্যাস লাগবে না, এইসব করে করেই চলছে আমাদের দিন। মাকে নিয়েই আমার একটু চিন্তা। মাকে বলেছি আজকে মাইক্রোওভেন কেনো, একটা মাইক্রোওভেন একটা আছে, আমি একটা কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা একটা ভালো কোম্পানি নয়, ভালো জিনিসও নয় আর কি, ওটা মানে খুব সস্তাই হয়ে গেছিলো ব্যাপারটা, 4,000 4,500 টাকা। মাইক্রোওভেনটা খুব একটা বেশি দিন চললো না। তা যাই হোক, সেটা আছে পড়ে জড়বস্তুর মতো, তো সেটা হয়তো মা বিদায় করে নেবেন। আজকালের মধ্যে মা একটা মাইক্রোওভেন কিনছেন, কেনার পর মার ওই খাবার গরমটাও চলবে। মাকে নিয়েই আমার আসলে সত্যি কথা চিন্তা। না মা ইউজ করতে পারেন ইন্ডাকশান, না মায়ের কাজের লোকেরা সে ব্যাপারে খুব একটা সহানুভূতিশীল, যে তাদের শিখিয়ে দিলে তারা পারবে না তা তো না, কিন্তু তারা খুব একটা মানে সিম্প্যাথেটিক নয় এই ব্যাপারটায়। আর গিয়ে শেখাবোই বা কেমন করে? আমি শিলিগুড়িতে, মা ওখানে। এখন একটা সব থেকে ভালো পদ্ধতি যেটা হচ্ছে যে মাকে 500 প্যাকটা বেঁধে এখানে নিয়ে আসে, কিন্তু সেটা তো মা করবেন না। এদিকে আমাদের আশপাশে কিন্তু অনেকেই উনুনে রান্না শুরু করে দিয়েছে। তা এই তো চলছে এখন সারা ভারতবর্ষের যে অবস্থা, আমাদের তার থেকে বিশেষ ব্যতিক্রম কিছু নয়। ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, ও কোনো ব্যাপার নয়। আর মানুষের এত পাতা পুতো আছে, ও একটা উনুন ঘুরে নিয়ে কত মানুষ চালায়। আগে তো মানুষ এইভাবেই করতো। মাকে নিয়ে আমার চিন্তা, আমাকে নিজেদের নিয়ে এখানকার নিয়ে আমার খুব একটা উদ্বেগ নেই। দোল পূর্ণিমার দিন সেই যে ঠাকুরকে রাঙিয়ে দিয়েছিলাম, তারপর তাদের আর জামা কাপড় ছাড়ানো হয়নি। আজকে ভাবছি সবটুকু মিলিয়ে মিশিয়ে গোপালকে স্নান করিয়ে পোশাক বদলে তারপর সমস্ত ঠাকুরকে মুছে টুছে অগরু দিয়ে গঙ্গা জল দিয়ে তারপর আবার পরিচ্ছন্ন করে দিই, ঠিক যেরকম একাদশীর সময় করি। গোপালকে আমার চান করে জামা কাপড় বদলে কি মিষ্টি লাগছে দেখতে, দেখুন। মানে এইরকমও হয়। আচ্ছা, গ্যাসের শব্দ পাচ্ছেন নিশ্চয়ই। এটা করছি, করতে করতে মনে মনে ভাবছি আমার মা যে কী করবে, আমার মা যে কী করবে, আমার মা যে কী করবে, এগুলো ভাবছি আর এই কাজগুলো করছি। এটা করতে সময় লাগে। হ্যাঁ, এই যেটা মা ফোন করে বললো মাকে গ্যাস দিয়ে গেছে। আচ্ছা হলো, তারপরে আমি খুশি হয়ে গেলাম, থ্যাংক ইউ বললাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করলাম, করে টোরে নিয়ে আমার জাস্ট পুজোটা শেষ হলো। হনুমান চালিসা পাঠ টাঠ হলো, হতে হতে না পাঠের শেষে শুধুমাত্র এইটা বলছি, মা অন্নপূর্ণা এবার তো তোমার পুজো আছে মা, সেদিন তো অনেক গ্যাস খরচ হবে, এই যেটা আছে সেটা দিয়ে যেন চালিয়ে দিতে পারি। এই কথাটা বলার সাথে সাথে আমার হাজব্যান্ডের ফোন করে বলছে তুই নিচে গ্যাস এসেছে, কি একটা নাম্বার আছে, ওর ফোন থেকে ইয়ে করা হয় আর কি, কী বলে ওই মানে একটা SMS আসে না, SMS এর যে নাম্বারটা সেটা ওর ফোনে আসে। তাই এই গ্যাসটা বুম্বা দাদা, গ্যাস এসছে, দরজাটা খুলে দাও। আমি বললাম মানে এরকমও হয় সত্যি সত্যি? তো তারপরে গিয়ে দরজা খুলে দেওয়া হলো, সব এসে এই মাত্র গ্যাসটা দিয়ে চলে গেল। তবে এটা ঠিক যে আমাদের গ্যাসটা অনেক দিন চলছে, এই গ্যাসটা হলুদ হলুদ শিখা উঠে গেছে, এই গ্যাসটা বেশি দিন আর চলবে না। বন্যার পুজোটা নির্বিঘ্নে সম্পন্ন হবে, এটুকু বুঝতেই পারছি, কোনো রকম অসুবিধা হবে না। বাবারে বাবা, অদ্ভুত ব্যাপার। আজকাল এগুলো না খুব একটা শেয়ার করতে চাই না বন্ধুরা, জানেন তো, কিন্তু আজকে মনে হলো যে না না, একসাথে দুটো দারুণ। আকাশের অবস্থা দেখুন দেখি কি হয়ে গেছে। কি গো, কে নিচে? ও আচ্ছা আচ্ছা, নিচে আলপনা দিয়ে কিছু একটা করছে, যার ফলে জলটা চালানো আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আকাশটা খুব খারাপ হয়ে আছে। ও ইয়া বাদ, কি কথা বলবো বলুন দেখি, এদের দেখে কি কথা বলবো, অন্য কোনো কথা তো হারিয়ে যায় আমার। যাই হোক, যেটা বলছিলাম আকাশটা খারাপ করেছে, তো বেরোতে হবে। বোধিসত্ত্ববাবু এখনও ফেরেননি, তো আমি ওই যে মাথায় গামছা দিয়ে অতক্ষণ কাজ করেছি, চুল যখন খুললাম আঁচড়ালাম তখন দেখি চুল শুকিয়েই গেছে। তারপরে খেলাম, খাওয়ার পর তো ভোজন অন্তে বিষম বাড়ি, একটু তো অন্তত মিনিট 45 একটু অপেক্ষা করতে হবে, কাজেই বেরোতেও পারছি না। একটু অপেক্ষা করে নিয়ে একটু জল খেয়ে নিয়ে তারপর বেরোবো। তো কিন্তু বেরোতে হবে, কারণ যে কোনো সময় যদি বৃষ্টি নেমে যায় তাহলে সাধারণ কাজ করতেই অসাধারণ ব্যাপার হয়ে যাবে আর কি। কালকে আমার মেয়ের পরীক্ষা, যার ফলে হনুমানজি মানে বাবাজিকে আর কি একটুখানি দিতে হবে আমার। ওই মানে আমি তো পুজো করতে যখন যাব তখন অবশ্যই আমি একটু ফল টল সবগুলো নিয়ে যাবো, সেগুলোই কিনতে যাব। তা কালকে আমার মেয়ের ইংরেজি পরীক্ষা, যতক্ষণ আপনারা এই ব্লগ দেখবেন ততক্ষণ ইংরেজি পরীক্ষার অভিজ্ঞতা শেষ হইয়া গিয়েছে। তা যাই হোক, ঠিক আছে, ওই কারণে তো একটু বেরোবো। কিন্তু ঠিক আছে, একটু একটু জাস্ট খেলাম তো একটু রয়ে যায়, বাড়ি থেকে ঘুমও পাচ্ছে, কি জ্বালাতন। এখন ভাত খাই না কিছু না, তাও কেমন একটা দুপুরবেলা খাওয়ার পর ঘুম। একদিন ধরে আমরা মানে মিছেই ভাতকে বদনাম করেছি যে ভাত ঘুম ভাত ঘুম, না না, প্রোটিন ঘুমও পায়, ভাতের কোনো বদনাম নেই এখন থেকে। আমি বুঝতে পেরেছি দুপুরবেলা খেলে পরেই একটু ঘুম ঘুম কেমন একটা পায়, শুধু শুধু বেচারি ভাত এতদিন ধরে দোষের ভাগই হয়ে এসছে। বাবা, কাল শুধু তুলি নিয়ে হচ্ছে এই ইয়েগুলো শুকনোগুলো, তাতে এগুলো প্রচুর প্রচুর পরিমাণে, দেখুন দেখি কতগুলো হয়ে গেছে, যে গাছেই দেখছি সে গাছে এইগুলো প্রচুর করে শুকোবে। এইভাবে এবার পাঁপড় ভাজা হয়ে যাবে।
শুধু এইটুকু যদি টেনে টেনে তুলে দেওয়া যায় না, তাহলেই একবার আরও মানে যে জায়গাটা থেকে দিচ্ছে সেখান থেকে আরও ফুল হবে। কি জানি বাপু, আমার কি চোখে নেওয়া হয়েছে এগুলো তো। আরে দেখুন দেখি, এগুলো আগে কি দেখতে পাইনি? এত তো শুকিয়ে যাওয়ার কথা না। তাই বোধহয় হয়ে যায়, একটু চশমাখানা পরে আসি, এসে তারপরে এগুলো সব সরিয়ে দিই। হাতটা বড্ড চটচটে হয়ে যায় এই পিটুনিয়ার, এটা একটা সমস্যা। ঠিক আছে, এত সুন্দর সবার কাছে কোনো সমস্যা নাই। বৃষ্টি নেমে গেল, যা অল্প, বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না। ঠিক আছে। আমার সন্ধ্যেবেলার পর থেকে শরীরটা খুব খারাপ করতে শুরু করলো, কিন্তু আজকে আমি বেরোবই। এক মুহূর্তে বৃষ্টিটা তো একদমই বন্ধ হয়ে গেছে, প্রায় ধরুন কটা বাজে, 7টার কাছাকাছি বাজে। তো যাই হোক, একটু গড়িমসি করেই বেরোলাম। যে সময়টা বেরোবো ভেবেছিলাম তখন যখন বেরোতে পারলাম না। তো একটা কথা বলি বন্ধুরা, ওই তখন আমি ঠাকুরকে না বললেও হয়তো বা গ্যাসটা আমার ওই সময়টাতেই আসতো। সব কিছুতে মানে সেই মুহূর্তে আমার খুবই ভালো লাগছিল। আসলে আমাদের এই একটা অদ্ভুত বাধা জীবনের মধ্যে এই ধরনের কিছু জিনিসপত্র যখন অ্যাড হয় না, তখন একটু মনটা বেশ আনন্দিত হয়। অত্যন্ত বেশি আনন্দিত হয়ে পড়েছিলাম, জন্যই হয়তো বা এইসব জিনিসগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আর কি। তবে একটা জিনিস যে যদি সেটা কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়ও বা, সেটা না আজকাল আর সমাজ মাধ্যমে না শেয়ার করাটাই আমার মনে হচ্ছে অনেক বেশি মঙ্গলের কাজ। তো যাই হোক, মায়ের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এই মুহূর্তে আমি একেবারেই চিন্তামুক্ত। তবে এই মুহূর্তে শরীরটা যে আমার খারাপ করছে সেটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে, কিন্তু এসে কিছুটা কাজ আমাকে করতে হবে। আমি না এই ঘরটাকে তথা এই চেয়ারটাকে, বিশেষ করে জামা কাপড় যে বোঝাই রয়েছে, এই চেয়ারটাকে একটুখানি মানে মুক্ত করতে চাই আর কি। মানে যে যে জিনিসপত্র যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না থাকলে অবিন্যস্ত হবেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার বাড়িটা যতই গোছানো হোক, কিছুদিনের মধ্যেই আবার অদ্ভুতভাবে ভীষণ রকমভাবে অবিন্যস্ত মনে হয়। চোখের আরাম, মনের আরাম মানে মেসি হয়ে যাবেই যাবে। সেটা অনেক বাড়িতেই সমস্যা থাকে বটে। তা আমি যেটা বুঝতে পারছি যে কোনো কিছু যদি ওয়ার্ড্রপ ওপেন থাকে, মানে ওয়ার্ড্রপ বলুন বা কোনো একটা জায়গা যদি ওপেন রাখা হয় না, তাহলে চোখের আরাম হবেই না। জিনিসগুলো অর্গানাইজ থাকলেও সেই একই জিনিস যদি ঢাকা জায়গায় থাকে, তাহলে ব্যাপারটাকে অনেক বেশি পরিচ্ছন্ন এবং পরিপাটি মনে হয়। তো এই যে ছোট্ট একটা আলমারি থাকার ভেতরটা খুব একটা অগোছালো নেই, তবে একেবারে ছবির মতো গোছানোও তো নেই, কারণ প্রত্যেক দিন এগুলো 29 বার খোলা হচ্ছে। কিন্তু তাও এটা বন্ধ করে রাখলে এর ভেতরটা অতটাও খারাপ লাগছে না ঘরটাকে দেখতে। প্লাস অনেক কিছুই মানে চেঞ্জ করতে হবে। আমি তো অনেক দিন থেকে অনেক কিছুই বলছি আপনাদেরকে, কিন্তু কোথাও না কোথাও আমি ঠিক মানে আমার কিছু সীমাবদ্ধতা আছে, সে জায়গায় আমাকে কিছুটা কাজ করতে হবে। সত্যি কথা, নিজেকে টাইম দিয়েছি অন্নপূর্ণা পুজোর আগে পর্যন্ত প্রত্যেকটা ঘরকে তাকিয়ে দেখতে যত ভালো লাগে। একটু প্রাত্যহিক জীবনে একটু ঘর অগোছালো হবেই, কিন্তু কোনো কোনো বাড়ি দেখবেন তারা প্রথম থেকে ভীষণ রকমের বিন্যস্ত, তাদের ঘরকে কোনো সময় অবিন্যস্ত লাগে না। আর আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খুবই অর্গানাইজড। আমি প্রথম থেকে যে খুব একটা বেশি অর্গানাইজ করার যে ক্ষমতা, সেটা আমার তুলনায় একটু কম ছিল। দেখতেই তো পেয়েছেন, মানে খুব সত্যি কথা, খুব সৎভাবে বলছি। আমার মাকে তো আপনারা দেখেছেন, মানে কি পরিমাণ জমা করার প্রবণতা। কিন্তু আমার দিদি আবার এই ধরনের নয়, কিন্তু আমি অনেকটাই আমার মায়ের ধারায়। মা যেমন এখনও বুঝতে পারেন না যে কিভাবে একটুখানি গুছিয়ে বা একটু বিন্যস্ত করে অপ্রয়োজনীয় জিনিসপত্র বাতিল করে থাকতে হবে। এটা হয়তোবা আমার মায়ের অসম্ভব দারিদ্র ছিল একটা সময়। সেই সময়টাতে আমার মায়ের একটা ওইটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার তৈরি হয়ে গেছে আজন্ম, যেটা আমার মায়ের মধ্যে গেঁথে গেছে, ওটা আমার মায়ের ডিএনএর মধ্যে গেঁথে গেছে, যে যার ফলে মা খুব বেশি জমা করলে খুব সেফ বোধ করেন। 15 বছরের ক্যালেন্ডার যখন ঝুলবে, তার মধ্যে যতই টিকটিকি মনে পড়ে থাক, মার যেন মনে হয় তাতেই মা খুব সেফ বোধ করছেন। জামা কাপড়, বাসনপত্র, জিনিসপত্র, আসবাব সমস্ত কিছুতেই মায়ের এই জিনিসটা রয়েছে। পাশাপাশি এবার এটাও ঠিক যে সেটা যে হবেই এমন না, কারণ আমার বড় মামাও ঠিক ওই একই রকম অবস্থানের মধ্যে থেকেছে। বড় মামা আবার খুব পরিচ্ছন্ন, পরিপাটি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমার কিছুটা মায়ের ধারা বোধহয় আছে, যে আমি খুব একটা গুছিয়ে পরিপাটি করে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে। হ্যাঁ, যার ফলে যে উপলব্ধিগুলো হয়তো কোনো মানুষের 25 বছর বয়সে, 30 বছর বয়সে চলে আসে, আমার হয়তো সেগুলো আসতে দেরি হচ্ছে। কিন্তু তবু যাই হোক শেষ পর্যন্ত আসছে, মানে শেষ পর্যন্ত না, মানে একটা সময় পর একটু দেরিতে হলেও সেটা আসছে। আমি জানি যে আমি যদি একটা স্বাস্থ্যকর জীবনে চলে আসি, আমার যদি ঈশ্বরের কৃপায় কখনো কোনো রকম দুর্ঘটনা না হয়, তাহলে হয়তো বা আরও বেশ কিছুটা জীবন আমার বাকি আছে। আমি হয়তো বা একটু নিরবিচ্ছিন্নভাবে, সুন্দরভাবে, পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে পারবো। কিন্তু এটা আমার একটা সত্যি খুব মানে এটা আমার একটা মানে দোষ বলতে পারেন, যে আমার একটু
কেমন জানি আমি গুছিয়ে গুছিয়ে রাখলেও ঠিক গোছানোটা গোছানো হয় না, তারপরেও ঘরটা কিন্তু একটা মেসি লাগে। এবং আমি এই জিনিসটাতে নিয়ে কাজ করতে শুরু করেছি বেশ কিছুদিন থেকে। এবং তার থেকে বড় কথা, আমাকে বাস্তববার বলে গেছিলেন ডিক্ল্যাটার করুন আপনাদের বাড়িতে, মানে বহু জিনিস যেটা ফেলানি, সেটা তো শুরু হয়েইছে। সেটা যে কত জিনিস ফেলানি গেছে সে তো খানিক আপনারা দেখেছেন, সবটুকু নয়। কিন্তু তবুও তারপরেও আরও অনেক কিছুই আছে। তা আমাকে আসলে নিজেকে একটা টাইম পর্যন্ত আমি সময় দিলাম আর কি, যে আমি নিজেকে এইটুকু সময় দিচ্ছি, তারপর আশা করছি আমার ঘরটাকে, অন্তত ওপরটাকে বিন্যস্ত দেখতে পাবো। আর এটাও ঘটনা যে আমি একবারে সবটুকু কল্পনা করতে পারি না, পুরো ঘর আমি, পুরো বাড়ি আমি ভাবতে পারি না, আমাকে একটা একটা দিক করে ভাবতে হয়, একটা একটা কর্নার করে ভাবতে হয়। তো সেটাই আর কি শুরু হয়েছে, এই ঘরটা কিছুটা হয়েছে। এখন তারপর বাকি ঘরটা হবে। এটা পুরোটা হয়নি, এটার ওই বিছানাটা একেবারে স্তূপাকৃতি হয়ে রয়েছে, কিন্তু ঠিক আছে। আর আমার হাজব্যান্ডও এইসব ব্যাপারে খুব একটা, মানে সে ব্যাপারগুলোতে একটুখানি তার মানে এলাকাপাই বলতে পারেন আর কি, সে থাকতে দিলেই হলো, থাকতে ইয়ে করলেই হলো আর কি, সেসব ব্যাপারে পড়েই না। হ্যাঁ, তো এখন ঠিক আছে, চলুক এইভাবেই, দেখা যাক কতদিন পর্যন্ত। এটা খুব শীঘ্রই, মানে আমার ভাল লাগছে না আসলে, মানসিকভাবে আমার চোখ আরাম পাচ্ছে না, মন আরাম পাচ্ছে না, সবসময় একটা অশান্তি, মানে হোম সুইট হোম হয়েও যেন হচ্ছে না। তা চলছে এরকমই। তো যাই হোক, আপাতত একটু বারান্দাটাতে গাছে জল আজকে রাত্রেবেলায় দিয়ে নিতে হবে, কারণ আমাকে কালকে তো সকালে উঠেই বেরোতে হবে। রান্নাঘরটা আমার পুরোপুরি করে রাখতে হবে, তারপর শোবো। বাজে 10টা 12। আমার কাজ মোটামুটি আমি গুটিয়ে ফেলেছি। এখন এই যে গাছে জল দিতে হলো, কারণ কালকে সারাদিনে কখন আসবো, তারপর আর সবগুলো মনে থাকে না। এই যে জল দিয়ে দিলাম, সবটুকু হয়ে গেল, এটা হয়ে গেল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর গোটানো হয়ে গেছে। কালকে আমি একটু শশা নিয়ে যাবো, তো সকালে কিছু খাবো না, ওই সমস্ত যা খেয়ে যেতাম সে সমস্ত কোনো কিছুই খাবো না। আর সকালকার জন্য রান্নাঘরটা একেবারে গুটিয়ে ফেলেছি। এই জায়গাটাতেও এগুলো সমস্ত হয়ে গেছে, মানে ওর মধ্যে করে আমি নিয়ে যাবো। এই যে সকালে আমার বর খেয়ে যাবে এটা, দাঁড়ানো আলুটা ভালো করে জ্বালাই। বর আর আমার শ্বশুরমশাই আর আমাদের 3 জনের জন্য একবারই হলো। এটার মধ্যে এটা সেদ্ধ ভাত, ডালে চালে, আলুতে, শিমে, গাজরে, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে জাস্ট এটা হয়েছে। এগুলো তো ফুলে যাবে অবশ্যই কিছুটা। তারপর চা, তারপর মেয়ে যা খাবে। আমি সকালবেলা উঠে বিশেষ কাজ বাকি নেই, এখন একটাই কাজ আছে, যেটা হচ্ছে কালকে যেটা পরে যাবো সেই জামাকাপড়গুলো বার করে রাখা, তাহলে একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো আজকের দিনের জন্য বিদায় নেবো বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি কাজটা সেরে ফেলা যায় নাকি। তো যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর সেই নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। এটা করে যাব, ততক্ষণের জন্য টাটা। ব্যাস হয়ে গেল, কাজ কমপ্লিট।